আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ প্রথম পত্রের এই যে ইউনিট 1 লেসন 4 এখানে বাংলাদেশি কুইজিন এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, দেখো আমরা কিন্তু তোমাদের সাথে প্রতিনিয়তই কিন্তু বলেছি যে যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো খুবই কার্যকরী হবে। কারণ বৃত্তির যখন তুমি পরীক্ষা দিবে, তোমার এই বৃত্তি পরীক্ষাটা কিন্তু তোমার থানা এবং তোমার জেলা লেভেলে যতগুলো স্কুল আছে এবং এই স্কুলগুলোর ভিতরে টপ 10 যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথেই কিন্তু তোমার প্রতিযোগিতা করতে হবে। তো তাদের সাথে তুমি যদি প্রতিযোগিতা করো, তোমাদের 400 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। এই 400 মার্কের ভিতরে মিনিমাম যারা 370 বা 350 প্লাস মার্ক পাবে তারাই কিন্তু বৃত্তি পাবে। তাহলে তুমি বুঝতে পারছো যে তোমাকে বৃত্তি পেতে হলে কাদের সাথে তোমাকে কম্পিটিশন করে তোমার বৃত্তিটা কনফার্ম করতে হবে। আর এর জন্য অবশ্যই তোমাকে একটা পরিকল্পনা করতে হবে। তোমার যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু তুমি বৃত্তিটা পাবে না। আর যেহেতু এখানে কম্পিটিশনটা হবে হাই লেভেল এবং ট্যালেন্টফুল স্টুডেন্টদের সাথে, তাই তোমাকে বছরের শুরু থেকেই একদম পূর্ব পরিকল্পিতভাবে তোমাকে যেতে হবে। আর সেটাই আমরা করছি যে কিভাবে তোমরা পড়লে খুব সহজেই তোমরা বৃত্তিটা পাবে, সে সকল কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এই চ্যানেলের বিভিন্ন ক্লাসে। অর্থাৎ তোমাদের বৃত্তির জন্য যে 400 মার্কের সাবজেক্ট রয়েছে 5টা, এই 5টা সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তাই আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, তুমি যদি বৃত্তি পেতে চাও বই ফার্স্ট টু লাস্ট পড়লেই যে তুমি বৃত্তি পাবে তা নয়। কিন্তু কেন নয়? কারণ প্রাসঙ্গিক জিনিস এবং অপ্রাসঙ্গিক একটা বইয়ের ভিতরে, একটা টপিকের ভিতরে, ঠিক আছে, একটা লেসন বা ইউনিটের ভিতরে অসংখ্য লেসন থাকতে পারে বা অসংখ্য পার্ট থাকতে পারে, কিন্তু এই পুরো বইয়ের ভিতরে সবকিছুই যে তোমার বৃত্তির জন্য প্রাসঙ্গিক সেটা কিন্তু নয়। আমরা প্রাসঙ্গিক বলতে বোঝাচ্ছি যে খুবই ইম্পর্টেন্ট, বৃত্তির জন্য যেগুলো ইম্পর্টেন্ট, আর বৃত্তির জন্য যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলোকে আমরা স্বাভাবিকভাবে অপ্রাসঙ্গিক হিসেবে ধারণা করছি, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পারছো যে যে অবশ্যই প্রাসঙ্গিক জিনিসগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। বছরের শুরু থেকে তুমি যদি সেগুলো ফাইন্ড আউট করতে পারো এবং সেগুলো যদি বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার আয়ত্তে আসবে এবং তুমি খুব সহজেই কিন্তু বৃত্তি পরীক্ষাটায় বৃত্তি পাওয়ার পসিবিলিটিটা তোমার দিন দিন বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই যে তোমার দিন দিন প্র্যাকটিস এবং দিন দিন পরিশ্রম, এটা কিন্তু তোমাকে ফাইনালি শেষ পর্যন্ত তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ করবে এবং একটা সময় বৃত্তিতে তুমি অ্যাটেন্ড করলে দেখবে তুমি সেখানে কোয়ালিফাইও করতে পেরেছো। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশি কুইজিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রাসঙ্গিক আলোচনা, ঠিক আছে। তোমাদের বৃত্তির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকস থেকে অসংখ্য কোশ্চেন এসেছে অতীতে, ঠিক আছে। তারই ধারাবাহিকতায় 2026 সালে যারা বৃত্তি পরীক্ষা দিবা 8 থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা, তাদের জন্য বলছি এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে দেখো এবং কোন কোন প্যাটার্নে পড়তে হবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব প্রতিটা ভিডিওতে ধাপে ধাপে, ঠিক আছে। দেখো এখানে আমরা কি কি দেখব। এখানে আমাদের এই যে এগুলো দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। অনেকেই বলবে যে এগুলোও পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে কোনো কোশ্চেনই হবে না, এগুলো আমরা দ্বিতীয় শিফটে পড়বো, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় আমরা কি করতে চাচ্ছি, আমরা প্রাথমিক অবস্থায় আমরা গল্পের সাথে মূল টপিকগুলোর সাথে আমরা নিজেদেরকে পরিচিত করতে চাচ্ছি। কারণ মূল টপিকগুলো যখন আমরা পরিচিত হয়ে যাব, তারপর এই টপিকগুলো থেকে কোন প্যাটার্নে কোশ্চেন হবে এবং কোন ইয়েতে কোশ্চেনগুলো করা হবে সেগুলো আমরা কিন্তু ধাপে ধাপে আলোচনা করব। কারণ এখন ইনিশিয়াল অবস্থায় বছরের শুরুতে আমরা শুরু করেছি, তাই আমরা একদম খুঁটিনাটি আগে জানবো, তারপরেই কিন্তু আমরা বৃত্তির জন্য করে দেব, প্রিপারেশনটা আমরা কমপ্লিট করব। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে। বি থেকে শুরু করব। এখানে অ্যাক্টিভিটি ট্রু ফলস বলছে, এই যে সেকশন সি গুলো তুমি কমপ্লিট করবে, ওগুলো আমরা পরবর্তী ধাপে আমরা জানবো। আগে আমরা মূল টপিক অর্থাৎ মূল যে অনুচ্ছেদ রয়েছে সেগুলো আমরা আগে ভালো করে দেখব, তার সাথে পরিচিত হব, তারপর আমরা বাকিগুলো কমপ্লিট করব। তাহলে চলো এখান থেকে আমরা দেখি, ঠিক আছে। বাংলাদেশি কুইজিন, বাংলাদেশি কুইজিন ইজ আ রিচ and varied with the use of many spices। দেখো এখানে বলছি বাংলাদেশি কুইজিন, বাংলাদেশে যে রন্ধন, এই যে কুইজিন মানে কি, কুইজিন মানে হচ্ছিল রন্ধন প্রণালী, রন্ধন প্রণালী অর্থাৎ রান্না বান্নার যে থিওরি গুলো, ঠিক আছে, রান্না বান্না যেগুলো, বাংলাদেশের কুইজিন ইজ রিচ, বাংলাদেশি কুইজিনটা অনেক সমৃদ্ধ
অ্যান্ড ভ্যারাইটি এবং বিভিন্ন ধরনের উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসিস। আর আমরা বাংলাদেশি খাবারের ভিতরে বাংলাদেশি যে রন্ধন প্রণালী রয়েছে এর ভিতরে এটা খুবই সমৃদ্ধ এবং এর ভিতরে আমরা অনেক পরিমাণ স্পাইসি ব্যবহার করে থাকি, স্পাইসি ব্যবহার করে থাকি, তাই না? এইগুলো কি স্পাইসি গুলো তো আমরা জানি, তাই না? স্পাইসি এগুলো আমরা সবাই জানি। ওকে, তারপরে দেখো এইখানে দেখো উই হ্যাভ ডেলিসিয়াস আর এগুলোই রয়েছে কি ডেলিসিয়াস, খুবই সুস্বাদু অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড আর রুচিকর খাবার। অ্যাপিটাইজিং মানে কি রুচিকর, আর ডেলিসিয়াস মানে সুস্বাদু, এটা আমরা জানি। অ্যাপিটাইজিং ফুড মানে কি সুস্বাদু খাবার, রাইট? তারপর দেখো স্ন্যাক্স, নাস্তা অ্যান্ড সুইট এবং মিষ্টান্ন। দেখো এই যে এই খাবারগুলো আমরা যে বললাম যে আমাদের কি বাংলাদেশি রন্ধন পদ্ধতিতে বা প্রণালীতে অনেক খাবার রয়েছে, তার ভিতরে কি রয়েছে ডেলিসিয়াস সুস্বাদু, অ্যাপিটাইজিং ফুড এবং স্ন্যাক অ্যান্ড সুইটস অর্থাৎ মিষ্টান্ন, নাস্তা এবং মিষ্টান্ন দ্রব্য খাবারগুলো রয়েছে। তারপরে দেখো এখানে একটু খেয়াল করো, বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড অর্থাৎ সিদ্ধ ভাত আমাদের প্রধান খাদ্য। ইট ইজ ইট ইজ সার্ভড আর এটা সার্ভ করা হয় উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবল। আর এটা সার্ভ করার সময় এর সাথে কি কি ব্যবহার করা হয়? ভেজিটেবল দেওয়া হয়, শাকসবজি দেওয়া হয়, তরকারি দেওয়া হয়, তারপর লেন্টিল স্যুপ এবং মসুরের ডাল দেওয়া হয়, ফিশ অ্যান্ড মিট এবং মাছ দেওয়া হয়। অর্থাৎ ভাত যে আমাদের প্রধান খাদ্য, এই ভাতের সাথে আমরা আর কি কি খেয়ে থাকি বা আমরা সার্ভ করে থাকি? শাকসবজি, তরকারি, মসুরের ডাল, তারপরে মাছ এবং মাংস, এগুলো দিয়ে আমরা এই ভাতগুলো খেয়ে থাকি। তারপর দেখো ফিশ ইজ দ্য মেইন সোর্স আর মাছের প্রধান উৎস অফ প্রোটিনের প্রধান উৎসটা কি? আমাদের মাছ। মাছ আমাদের প্রোটিনের প্রধান উৎস। তারপর দেখো ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস আর ফিশগুলো এখন কি কোথায় চাষ করা হয়? পুকুরে চাষ করা হয়। Also we have fresh water fish in the lakes and river. এছাড়াও আমরা কি করে থাকি? মিঠা পানি এবং নদী থেকেও মাছগুলো পেয়ে থাকি, ফ্রেশ মাছগুলো পেয়ে থাকি। ওকে, তারপর দেখো মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন আর এর ভিতরে 40 প্রকারের মাছ রয়েছে বা 40-এর অধিক প্রকারের কমন কিছু মাছ রয়েছে আমাদের দেশে। যেমন সাম অফ দেম আর কাপ আর এদের ভিতরে রয়েছে কাপ, রুই, কাতলা, তারপর মাগুর, চিংড়ি, তারপরে হিলসা। ওকে, দেখো এর ভিতরে অসংখ্য আমাদের 40 প্রকারের অধিক টাইপের মাছ রয়েছে, ধরনের মাছ রয়েছে। তার মধ্যে সবচেয়ে পরিচিত এবং ইগুলোর ভিতরে যেগুলো সবচেয়ে বেশি আমরা কি খেয়ে থাকি সেগুলো যেমন কার্প জাতীয়, রুই জাতীয়, কাতলা জাতীয়, মাগুর জাতীয়, চিংড়ি জাতীয়, তাই এগুলো অনেক অনেক বেশি পরিমাণে আমরা খেয়ে থাকি। এছাড়াও আমাদের আরো অনেক রয়েছে, পুঁটি মাছ রয়েছে, তারপরে তোমার শিং মাছ রয়েছে, মাগুর মাছ রয়েছে, তারপর শৈল মাছ রয়েছে, ঠিক আছে, অসংখ্য মাছ রয়েছে। তার ভিতরে এগুলো প্রসিদ্ধ আর কি, সেটাই বলছে। ওকে, তারপর দেখো হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। এর ভিতরে ইলিশ মাছটা আমাদের বাংলাদেশি জনগণের কাছে সবচেয়ে পপুলার একটা ফিশ, রাইট? তারপর দেখো ড্রাই ফিশ এবং শুকনো মাছ ওর শুটকি অথবা শুটকি ইজ অলসো পপুলার। এর সাথে সাথে এই মাছগুলোর সাথে সাথে আমাদের কাছে আরো প্রিয় কি ড্রাই ফিশ যেটা আমাদের শুটকি মাছ হিসেবে পরিচিত। এগুলো আমাদের জনগণ বা আমাদের দেশের কাছে বা আমাদের কি এই অঞ্চলের জনগণের কাছে হিলসার পাশাপাশি শুটকি মাছ এবং শুটকি ভর্তা এগুলো কিন্তু অনেক প্রিয়। তারপরে দেখো পান্তা ইলিশ ইজ আ পপুলার ট্র্যাডিশনাল প্লেটার আর পান্তা ইলিশ অর্থাৎ ভিজা ভাত, পান্তা ইলিশ আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার যেটা আমরা পহেলা বৈশাখে খেয়ে থাকি। দেখো এখানে বলবে ইট ইজ steamed rice soaked in water and served with a fried hilsa slice. দেখো এখানে বলতেছে ইট ইজ স্টিমড রাইস শক। দেখো বাসি ভাত, এই সফট রাইস মানে কি স্টিমড রাইস মানে কি ভিজা ভাত বা পানির নিচে যে ভাত রাখা হয়। সফট মানে কি পান্তা বা বাসি বা টক, ঠিক আছে। পান্তা ভাত যেই কি পানিতে ভিজানো যে বাসি ভাতগুলো রয়েছে বা টক ভাতগুলো রয়েছে এগুলো সার্ভ করা হয় অর্থাৎ পরিবেশন করা হয় উইথ কিসের সাথে? ফ্রাইড হিলসা স্লাইস অর্থাৎ
ভাজা ইলশার সাথে। কি ইলশা? ইলশা যে পিস পিস করে যে ভেজে সেইগুলো দিয়ে কি করে এই পান্তা ভাতগুলো খেয়ে থাকে বা এই পান্তা ভাতের সাথে সার্ভ করে থাকে, পরিবেশন করে থাকে। অফটেন প্রায় টুগেদার উইথ ড্রাই ফিশ, এর সাথে সাথে আবার কি ব্যবহার করে? শুধু ইলশা দিয়েই খায় না, সে সাথে সাথে আবার শুটকি মাছের ভর্তা দিয়েও ব্যবহার করে থাকে। শুটকি মাছের ভর্তা, তারপরে কি আছে পিকেলস, মানে কি পিকেলস মানে হচ্ছে হলো তোমার হলো আচার, ঠিক আছে। তারপরে লেন্টিল স্যুপ এবং মসুর ডাল, গ্রিন চিলি এবং কাঁচা মরিচ অ্যান্ড অনিয়ন এবং পেঁয়াজ। অর্থাৎ আমরা যে সকালের যে পান্তাটা, বাসি পান্তাটা খাই পহেলা বৈশাখের সময়, সে সময় কিন্তু শুধু ইলিশ দিয়েই খাওয়া হয় না। ইলিশ, শুটকি মাছ ভর্তা, তারপরে আছে হলো মসুরের ডাল, আচার, তারপরে কি কাঁচা মরিচ এবং অনিয়ন, পেঁয়াজ, এগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো পরিবেশন করে থাকি বা এগুলো আমরা খেয়ে থাকি, তাই না? ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। আর দেখো এই যে এই পরিবেশনটা বা এই খাবারগুলো আমাদের কাছে খুবই জনপ্রিয়। কখন? পহেলা বৈশাখে, রাইট? আমরা কিন্তু সাধারণত পহেলা বৈশাখে এগুলো খেয়ে থাকি বা এই উৎসবগুলো আমরা দেখতে পারি, রাইট? ওকে, তারপরে দেখো, তারপরে কি বলছে? তারপরে বলছে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। দেখো, বাংলাদেশি পিপলের কাছে শুধু যে এই মাছ এবং এগুলোই খাবার প্রিয় তা নয়, কিন্তু দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস, এর ভিতরে তাদের কাছে মিষ্টান্ন দ্রব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জনপ্রিয়, সেটাই বলছে। তারপরে দেখো, অলমোস্ট প্রায় অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। আমাদের বাংলাদেশের অধিকাংশ মহিলাই কি করতে পারে? মিষ্টান্ন দ্রব্য তৈরি করতে পারে। ঐতিহ্যবাহী মিষ্টান্ন দ্রব্যগুলো কি করতে পারে? তারা নিজেরাই তৈরি করতে পারে। ওকে, যেমন দেখো পিঠা, পিঠা, তারপরে আ টাইপ অফ কেকস, এবং এক ধরনের কেক মেড ফ্রম রাইস, এবং যেটা রাইস থেকে, রাইস ফ্লাওয়ার অর্থাৎ চাউলের গুঁড়ো থেকে তৈরি হয়। তারপরে কি সুগার এবং চিনি, সিরাপ, রস এবং কি মোলাসেস এবং হলো গুড়, যেটাকে বলা হয় গুড়, অ্যান্ড সামটাইমস মিল্ক, এবং মাঝে মাঝে মিল্ক থেকে তৈরি করে। অর্থাৎ আমাদের দেশে যে যে মিষ্টান্ন দ্রব্যগুলো রয়েছে, এগুলো সাধারণত কোথা থেকে তৈরি হয়? চাউলের গুঁড়া, সুগার, রস, তারপরে গুড় এবং মাঝে মাঝে কি মিষ্টান্ন, মিল্ক থেকেও এগুলো তৈরি হয়ে থাকে। তারপরে দেখো, ইজ আ ট্র্যাডিশনাল ফুড, এই ট্র্যাডিশনাল ফুড গুলো লাভড, ভালোবাসে, বাই দ্য এন্টায়ার পপুলেশন। এন্টায়ার মানে কি? সমগ্র পপুলেশন। বাংলাদেশি যারা বসবাস করে, বাংলাদেশিদের কাছে এই ধরনের ঐতিহ্যবাহী খাবার সবাই, সমগ্র বাংলাদেশিরাই পছন্দ করে বা তাদের কাছে খুবই জনপ্রিয় খাবার এগুলো। ওকে, দেখো তোমরা যারা আমার এই ভিডিওগুলো যে যেখান থেকেই দেখছো, আশা করি সবার ক্ষেত্রেই এটা খুবই প্রযোজ্য, কারণ ম্যাক্সিমাম অঞ্চলেই বললে ভুল হবে, এটা সবার জন্যই। দেখ, সব অঞ্চলেই কিন্তু এই খাবারগুলো খুবই জনপ্রিয়। বিশেষ করে আমাদের বাংলাদেশই নয়, এবং পশ্চিমবঙ্গ এবং ভারতের যে সকল রাজ্যে আমাদের বাংলা ভাষাভাষী রয়েছে, সবার ক্ষেত্রেই কিন্তু এই খাবারগুলো খুবই প্রিয়, এবং এই ধরনের খাবারগুলো কিন্তু সবাই পছন্দ করে থাকি আমরা। ওকে, ডিউরিং উইন্টার পিঠা উৎসব। দেখো, শীতের দিনে আমাদের এখানে কি পিঠা উৎসব হয়ে থাকে। তারপর কি মিনিং পিঠা ফেস্টিভ্যাল, আর এটাকে আমরা কি পিঠা ফেস্টিভ্যাল বা পিঠা উৎসব বলে থাকি, তাই না? শীতের দিনে যেমন দেখো, আমাদের স্কুলে কিন্তু এই শীতের দিনে কিন্তু পিঠা উৎসব হয়ে থাকে। তারপর বিভিন্ন খাবারের উৎসব হয়ে থাকে, ঠিক আছে। শীতের দিনে বেসিক্যালি আমাদের স্কুলে এগুলো পিঠা উৎসব হয়ে থাকে। আর তোমাদের স্কুলে হয় কিনা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তারপরে দেখো, ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, আর এগুলো কারা অর্গানাইজ করে? দেখো, এই যে পিঠা উৎসবগুলো, এগুলো কিন্তু বিভিন্ন গ্রুপ অথবা বিভিন্ন লোক এগুলো কিন্তু বা এগুলো সংগঠন এগুলো কিন্তু কি করে থাকে? অর্গানাইজড করে থাকে, ঠিক আছে। যেমন স্কুলের পক্ষ থেকে পিঠা উৎসব করে, তারপর ফ্রেন্ড সার্কেলের পক্ষ থেকে পিঠা উৎসব করে, এরকম গ্রুপ অফ পিপল বা জনগণ এগুলো কিন্তু করে থাকে, উৎসবগুলো করে থাকে। সাধারণত আমরা গ্রামে দেখেছি শীতের দিনে দেখা দেখা যেত যে মানে আমাদের কি বাসায় যদি এটা তৈরি করা হতো, সেই সাথে দেখা যাইত যে ফুফাতো, খালাতো, মামাতো ভাই বোন সবাই এসে এগুলো খেত, ঠিক আছে। এরকম আর কি ফ্যামিলিগত ভাবে উৎসব করা হয়, তারপর গ্রুপগত ভাবে উৎসব করা হয়, সেটাই বলছে আর কি। তারপরে দেখো, সুইট আর ডিস্ট্রিবিউটেড, আর সুইট আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস when there is a good news like birthday
উইডিংস এন্ড প্রমোশন ইটিসি। দেখো এখানে বলছে সুইট আর ডিস্ট্রিবিউটেড, আমরা মিষ্টিগুলো যে কি করি ডিস্ট্রিবিউটেড করি অর্থাৎ ভাগাভাগি করে দেই বা আমরা মিষ্টিগুলো যে বিতরণ করি, এটা কাদের জন্য করি এবং কি জন্য করে থাকি? কারণ মিষ্টি আমাদের খুবই জনপ্রিয়, তাই আমরা কি করি ডিস্ট্রিবিউট করি এমন ক্লোজ রিলেটিভ, আমাদের খুবই ক্লোজ রিলেটিভ যেগুলো আছে তাদের মাঝে আমরা এই মিষ্টান্ন দ্রব্যগুলো বিতরণ করে থাকি। অর্থাৎ তোমাদের বাসায় পিঠা উৎসব হলে দেখা যায় তোমাদের আর যে রিলেটিভ গুলো আছে সেখানেও কিন্তু তোমরা এই মিষ্টান্ন দ্রব্যগুলো কি করে থাকো সার্ভ করে থাকো বা তাদের বাসায় দিয়ে থাকো, সেটাই বলছে। তারপরে দেখো when there is good news like কি বার্থ, দেখো আর এই মিষ্টান্ন দ্রব্যগুলো আমরা কখন বিতরণ করে থাকি? যখন আমরা কোনো ভালো নিউজ শুনি, যেমন বার্থডে, তারপরে উইডিং ডে অর্থাৎ তোমাদের কি বিবাহ উৎসব, তারপরে কি প্রমোশন অথবা জবে যদি কোনো প্রমোশন পায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই মিষ্টান্ন দ্রব্যগুলো আমাদের রিলেটিভদের ভিতরে কি করে থাকি বিতরণ করে থাকি। ওকে, দেখবে যে পরীক্ষার রেজাল্ট ভালো করছে সেজন্য আমরা কি করি মিষ্টি দিয়ে থাকি না? তারপরে কি চাকরিতে প্রমোশন হয়েছে সে সময় মিষ্টি দিয়ে থাকি, তারপরে আমাদের কি বার্থডেতে বা বিবাহ উৎসবেও আমরা কিন্তু মিষ্টি বিতরণ করে থাকি, সেটাই বলছে। কারণ এটা আমাদের কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারপরে দেখো সুইট অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। আর দেখো সুইট গুলো বাংলাদেশি যে সুইট গুলো আছে এগুলো মূলত মিষ্টি যে তৈরি করা হয় এটা মূলত দুধ থেকে তৈরি করা হয়, দুধ ভিত্তিক, ঠিক আছে। তারপরে দেখো দ্য কমন ওয়ান্স আর, এর ভিতরে সবচেয়ে কমন গুলো রয়েছে কি রয়েছে রসগোল্লা, তারপরে সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম এন্ড চমচম। এগুলোর ভিতরে আমরা যে সকল মিষ্টান্ন দ্রব্যগুলো করে থাকি মিষ্টিগুলো তৈরি করে থাকি এগুলোর ভিতরে কিন্তু এই সকল মিষ্টিগুলো সবচেয়ে পপুলার এবং সবচেয়ে জনপ্রিয়। ওকে, আর আমাদের মিষ্টান্ন দ্রব্যগুলো কি থেকে তৈরি হয়? মিল্ক বেসড অর্থাৎ দুধ কেন্দ্রিক। তারপরে দেখো দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস। দেখো আমাদের কাছে দেয়ার আর হান্ড্রেডস, 100-রও উপরে ভ্যারাইটিস মিষ্টি রয়েছে যেগুলো আমরা তৈরি করতে পারি। ওকে, 100 অধিক। তারপরে দেখো এখানে বলছে সুইট আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশ পিপল। দেখো সুইট আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট, সুইট এখন বর্তমানে মানে দৈনন্দিন জীবনে এই সুইটটা খুবই ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে আমাদের বাংলাদেশি পিপলের কাছে। কারণ হলো এই যে ডে বাই ডে মানে কি দৈনন্দিন লাইফে অফ বাংলাদেশি পিপলের কাছে এটা এটা এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে দৈনন্দিন জীবনের সাথে এই মিষ্টিগুলো, ঠিক আছে। কারণ মিষ্টি ছাড়া এখন আমরা কি করতে পারি না, আমাদের কোনো উৎসব বা কোনো অনুষ্ঠান আমরা কল্পনাও করতে পারি না যেখানে মিষ্টি থাকবে না। ওকে, তো এই ছিল হলো আজকের আলোচনা। এটা থেকে তোমরা কি বুঝতে পারলে এবং এই গল্পটা পড়ে তোমরা কি কি শিখতে পারলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদেরকে একটা কথা না বললেই নয়, তোমরা যদি আমার এই ক্লাসে আজকে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে তোমরা তোমাদের বৃত্তির সকল নিউজ এবং বৃত্তি পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশন গাইডলাইন তোমরা এখানে পাবে। শুধু গাইডলাইনই দেওয়া হবে না, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু A to Z প্র্যাকটিস করাবো তোমাদেরকে, ঠিক আছে। একদম তোমাদের সাথে আছি, তোমাদের বৃত্তির শেষ অবধি পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন কি করে প্রেস করে রাখবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর একটা কথা না বললে না, সেটা হলো যে এই চ্যানেলের প্লে লিস্টে কিন্তু এই ভিডিওগুলো লিস্ট আকারে থাকবে। সেখানে তুমি যদি কোনো ভিডিও যদি মিস করে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্ট চেক করলে সেখানে কিন্তু তোমার ক্লাসের বৃত্তির সকল সাবজেক্টগুলো পেয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে তুমি তোমার সময় মতো এই সাবজেক্টগুলো দেখে নিতে পারো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।